রবার্ট ব্রুশ নামে একটা রিয়ারেন্স আছে। তিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন, বেশ কয়েকবার তিনি কি করছিলেন, পরাজিত হয়েছিলেন ইংরেজদের সঙ্গে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশের কি হয়েছিল, যুদ্ধ হয়েছিল এবং রবার্ট ব্রুশ একবার নয় দুইবার নয় 6 বার পরাজিত হয়েছিল ইংরেজদের সঙ্গে। শেষের বার তিনি কি করছিলেন, এই স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশ একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। নেওয়ার পর তিনি তার দুর্ভাগ্য নিয়ে চিন্তা করছিলেন যে আমি একটা হতভাগা রাজা, একবার নয় দুইবার নয় 6 বার আমি যুদ্ধে কি পরাজিত হই, আবার কি প্রাণ রক্ষা আমি কি পালিয়ে আসি। তাহলে আমরা আজকে যে বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে পরীক্ষায় কিছু আমরা পরামর্শ দেখবো। কি দেখবো? বিশেষ করে আমাদের ইংরেজি সাবজেক্ট, বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা জানি কত মার্কের পরীক্ষা হয়, 200 মার্কের। ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে আমাদের কি 100 মার্ক এবং ইংরেজি সেকেন্ড পেপার আমাদের 100 মার্ক। এখন ইংরেজি ফার্স্ট পেপারে আমাদের যে 100 মার্কের পরীক্ষা হয়, আমরা জানি 3টে প্যাসেজ আসে। কয়টা প্যাসেজ আসে? আমরা জানি 3টি প্যাসেজ আসে। 2টি প্যাসেজ হচ্ছে সিন প্যাসেজ, অর্থাৎ বই থেকে কিন্তু আসে, আর একটি আসে কি বিশেষ করে আনসিন প্যাসেজ, অর্থাৎ বই থেকে ওটা বই থেকে কিন্তু আসে না। তাহলে এই যে সিন প্যাসেজের মধ্যে আমরা সবাই জেনে ফেলেছি যে আমাদের কিছু প্যাসেজ খুব গুরুত্বপূর্ণ, যেমন আমরা জানি দ্য 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। তারপরে আমরা সবাই জানি যে মেহেরজান নামে একটা প্যাসেজ আছে, মেহেরজান। এটা দিনাজপুর বোর্ডে বিগত সালের কিন্তু কোশ্চেন চলে এসেছে, মেহেরজান। আবার সবাই আমরা জানি সামনে আমাদের কি পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ সম্পর্কে কিন্তু প্যাসেজ আছে, এই প্যাসেজটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার আমরা জানি যে মে, অর্থাৎ আমরা জানি কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের পরে কি মে মাস আসতেছে। তাহলে পয়লা মে সম্পর্কে একটা কিন্তু প্যাসেজ আছে তোমাদের। তাহলে আমরা যেটা বিষয় লক্ষ্য করতে পারছি 21 ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে মে ডে, মেহেরজান এবং আমাদের কি পয়লা বৈশাখ। এবং তোমরা জানো যে এই আমি তোমাদের কি সাজেশন দিয়েছিলাম এবং তোমাদের কি ইন্ডিকেট করে দিয়েছিলাম, নির্দেশনা দিয়েছিলাম, এই সাজেশনের যে কি প্যাসেজ গুলো আছে এগুলো তোমরা কি কমপ্লিট করবে। তো বিষয়টা হচ্ছে আমরা এই যে ফার্স্ট প্যাসেজ পরীক্ষায় যে ফার্স্ট পেজটা আসবে, এই ফার্স্ট প্যাসেজ থেকে তোমরা জানো যে কোশ্চেন নম্বর 1 এবং কোশ্চেন নম্বর কি আসে 2 আসে। কোশ্চেন নম্বর কি আসে? কোশ্চেন নম্বর 1 এবং কোশ্চেন নম্বর তোমাদের কি আসে 2 আসে। এখন বিষয়টা হচ্ছে কোশ্চেন নম্বর 1 হচ্ছে এমসিকিউ। এখন এমসিকিউ বলতে এম তো মাল্টিপল, সি তে চয়েস, কিউ তে হচ্ছে কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তর বাছাই করো। ওই প্যাসেজ থেকে তোমাদের কি 4টি অপশন দেওয়া থাকে এবং তোমাদের যে সঠিক যেটা হবে সেটা তোমাদের অ্যানসার করতে হয়। এবং পরের যেটা আছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকে। এই 5টি প্রশ্নের তোমাদের কি করতে হয়, টেক্সট থেকে উত্তর করতে হয় বা তোমাদের কি করতে হয়, অ্যানসার করতে হয়। তো তোমাদের শুরুতে এই যে কোশ্চেন নম্বর 1 মাল্টিপল চয়েস কোশ্চেনের টিপস হচ্ছে প্যাসেজ সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তোমরা বাসায় যে আমি তোমাদের যে সাজেশন দিয়েছি সেই সাজেশন গুলো ভালো করে তোমরা কি করো, রিভিশন করো, রিভাইজ করো এবং প্যাসেজ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নাও। তাহলে তোমাদের এমসিকিউ কোশ্চেনে সাধারণত টেক্সট যদি ভালো ধারণা থাকে টেক্সটের উপরে, তাহলে তোমরা কি এমসিকিউ অ্যানসার করতে পারবে। যেমন তোমরা জানো যে দ্য 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, এই 21 ফেব্রুয়ারি কি এটা কি ইন্ডিপেন্ডেন্স ডে, না ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, না এটা আমাদের ভিক্টোরি ডে, না ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। তো আমরা সবাই জানি যে আসলে 21 ফেব্রুয়ারি হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবার এটাকে বলা হয় শহীদ দিবস। কি দিবস বলা হয়? শহীদ দিবস বলা হয়। এটা আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বব্যাপী 21 ফেব্রুয়ারি কি করা হয়, পালন করা হয় বা উদযাপন করা হয়। এই পালন করা ইংলিশ হচ্ছে আমরা জানি কি সেলিব্রেট মানে পালন করা, অবজার্ভ মানে হচ্ছে কি পালন করা বা উদযাপন করা। তাহলে সেলিব্রেট মানে উদযাপন করা, অবজার্ভ মানে হচ্ছে পালন করা অথবা কি উদযাপন করা। তাহলে এরকম কিছু ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম আকারে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। যেমন অবজার্ভ এর সিনোনিম কি, তাহলে তোমাদের ওখানে খুঁজে বের করতে হবে সেলিব্রেট কোথায় আছে। তো এরকম করে তোমাদের কি করতে হবে, ওই টেক্সট থেকে যে ওয়ার্ড মিনিং গুলো আছে এগুলোর সিনোনিম অ্যান্টোনিম তোমাদের জানতে হবে, প্লাস পুরো তথ্যগুলো সম্পর্কে তোমাদের কি করতে হবে, ধারণা থাকতে হবে। তাহলে তোমরা এমসিকিউ কোশ্চেন অ্যানসার করতে পারবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কিন্তু কোশ্চেন নাম্বার 2 ইংলিশ ফার্স্ট পেপারের এটি হচ্ছে কি একটি নিয়ম আছে। নিয়মটা তোমাদের গত ক্লাসে আমি তোমাদের বলছিলাম, আসলে প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু কৌশল অবলম্বন করো। কৌশল কি তোমাদের একটু শর্টকাটে একটু তোমরা জানো, তারপর তোমাদের একটু স্মরণ করে দিচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় একদম নেই। তো সময় যেহেতু আমাদের হাতে নেই, শর্টকাটে একটু তোমাদের স্মরণ করে দেই। প্রথম যে আমরা যেটা কি করবো, হাউ টু অ্যানসার দ্য কোশ্চেন, আমি একটু লিখে দেই, তোমাদের একটু আরেকবার স্মরণ করে দেই যে হাউ টু অ্যানসার দ্য কোশ্চেনস।
কিভাবে প্রশ্ন উত্তর করা যায়? তাহলে প্রথমে হচ্ছে WS যে ওয়ার্ড গুলো আছে, এই WS ওয়ার্ড গুলো তোমাদের কি করতে হবে? এই WS ওয়ার্ড গুলো তোমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। এই WS ওয়ার্ডের মধ্যে আমরা জানি হু শব্দের অর্থ হচ্ছে কে অথবা কারা, হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে কি, হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন, হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি, হুম শব্দের অর্থ হচ্ছে কাকে অথবা কাকে, হুম শব্দের অর্থ হচ্ছে কি কাকে। তারপরে হাউ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে কেমন কত, হাউ এর কয়টি বাংলা আসে? 3টি। কিভাবে কেমন কত। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি ডাব্লিউএস ওয়ার্ড গুলো, যেমন এখানে হু আছে, তারপরে কি আছে হোয়াট আছে, তারপরে কি আছে হোয়াই আছে, তারপরে কি আছে হোয়ার আছে। এভাবে তোমরা 9টি পাবে। কয়টি পাওয়া যাবে? এই যে শুরুতে WS ওয়ার্ড, WS ওয়ার্ড, WS ওয়ার্ড, WS ওয়ার্ড আছে, এগুলো কি করতে হবে? শুরুতে এটা কি বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বর তোমাদের যে কাজটি করতে হবে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব 3টি, একটি হচ্ছে ডু, একটি হচ্ছে তোমাদের কি ডাজ, আর এটি হচ্ছে তোমাদের কি করতে হবে? এই ডি, এই 3টি শুধুমাত্র অক্সিলারি 3টি বাদ দিতে হবে। তো সংক্ষেপে মনে রাখবে, এটাও ডি দিয়ে শুরু হয়েছে, এটাও ডি দিয়ে শুরু হয়েছে, এটাও কিন্তু ডি দিয়ে শুরু হয়েছে। সংক্ষেপে ডি এর উপর আমরা কিউব মনে রাখার জন্য ডি কিউব ভার্ব মনে রাখতে পারি। এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এই শুধুমাত্র এই 3টি ভার্ব আমাদের কি করতে হবে? এগুলো ওমিট করতে হবে, বাদ দিতে হবে। এবং প্রশ্ন উত্তর দিতে গেলে শুরুতে আমাদের কি নিতে হবে? সাবজেক্ট, তারপরে আমরা কি নেব? ভার্ব নেব। তারপরে আমাদের টেক্সট ও প্যাসেজ যেটা দেওয়া থাকে সেটা সেই তথ্যের আলোকে আমরা কি পদ্ধতি এটা কি অ্যানসার করার চেষ্টা করব। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন উত্তর করা যায়। এবং মনে রাখতে হবে প্রশ্ন উত্তর করতে গেলে যে টেন্সে প্রশ্নটা তোমাদের দেওয়া থাকবে সেই টেন্সে তোমরা উত্তর করবে। এবং আমরা অনেকে ভুল করে আসি পরীক্ষায় একটা টেক্সট বা প্যাসেজ দ্য 21st ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি কি পয়লা বৈশাখ সম্পর্কে আমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসছে। এখন এই পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্ন আসার সময় আমরা যেটা দেখলাম, হুবহু প্যাসেজ বা টেক্সট থেকে হুবহু কি কপি করে পেস্ট করা যাবে না, অর্থাৎ প্রশ্ন থেকে হুবহু আমাদের লেখা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে প্রশ্নটা কোন টেন্সে আছে, যে টেন্সে আছে আমাদের সেই টেন্সে কি করতে হবে? উত্তর করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি এখানে যেটা বললাম যে প্রশ্ন উত্তর করার সহজ টেকনিক হচ্ছে শুরুতে WS ওয়ার্ড 9টি আছে, এটা আমরা সবাই জানি, এটা বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অক্টোবর প্রিপোজিটিভ বাদ দেব, আর অন্য কোনো ভার্ব বাদ দেওয়া যাবে না। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে কি নিতে হবে? আমাদের ভার্ব। তারপরে আমাদের টেক্সট ও প্যাসেজ থেকে আমাদের কি করতে হবে? তথ্য নিয়ে আমাদের উত্তর করতে হবে বা আমাদের আনসার করতে হবে। তো একটু আমরা যদি এই টেকনিক বা এই কৌশলটা যদি একটু আমরা যে মাথায় নিয়ে আসি, তাহলে খুব সহজে আমরা পরীক্ষার কি কোশ্চেন অবশ্যই কি অ্যানসার করতে পারবো, পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবো। যেমন যদি জিজ্ঞাসা করা হয়, এখানে ধরো সাপোজ একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে কোশ্চেন নম্বর 1 দেওয়া হবে, মনে করে একটা আমরা সাপোজ একটা কোশ্চেন দেখি, এখানে বলা আছে যে হোয়াট, তারপরে বলছে ইজ দা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এরকম থাকতে পারে, অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। সহজভাবে বোঝার জন্য একটু সহজে তোমাদের বলে দিচ্ছি। বলছে যে প্রশ্নটা হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা যদি আমি অ্যানসার করবো, যখন আমি এটা অ্যানসার করবো আমার খেয়াল রাখতে WS ওয়ার্ড আমাকে এটা কি করতে হবে? বাদ দিতে হবে, শর্ট টেকনিক। তারপরে বলা আছে অক্সিলারি টু ডাজ ডিড বাদ দিতে হবে, এটা টু ডাজ ডিড নাই, সমস্যা নেই। তারপরে আমরা কি করবো? তৃতীয় নম্বর টেকনিকটা অবলম্বন করবো যে শুরুতে আমাদেরকে সাবজেক্ট, তারপরে আমাকে কিনতে হবে ভার্ব নিতে হবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে ভার্বের পরে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি লিখবো দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, লেখার পরে এটা হচ্ছে সাবজেক্ট। প্রশ্ন কিন্তু থাকবে, আমি অতগুলো লিখতেছি না, শর্টকাটে বুঝাচ্ছি। তারপর ভার্বটা বুঝতে এখানে তোমরা নিয়ে আসবে, সাবজেক্টের উপরে ভার্ব লেখা। তাহলে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ, তারপরে যেটা আছে সেটা অ্যানসার করলাম। তো তোমরা জানো যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা ইংলিশে আমরা বলি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, বাংলায় বলি কি 21শে ফেব্রুয়ারি, আমরা এটাই জানি। বাংলায় বলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে আমরা অ্যানসার করবো দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ দ্য 21st ফেব্রুয়ারি। অথবা আমরা সহজভাবে এভাবে লিখতে পারি দ্য 21st ফেব্রুয়ারি, তারপরে লিখবো যে ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তার মানে হটের জায়গায় শুধু লিখবো যে দ্য 21st ফেব্রুয়ারি, শুধু এখানে লিখবো 21st ফেব্রুয়ারি। তাহলে আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এভাবে কিন্তু কোশ্চেন কি অ্যানসার করা যাবে। আবার যদি এরকম যদি কোশ্চেন আসে, কোশ্চেন নাম্বার 2, সো হোয়াই, প্রশ্ন করা হচ্ছে হোয়াই ইজ ইট কল্ড, কেন এটাকে বলা হয় দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কেন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। তো এটা আমরা যখন এটার অ্যানসার করব, তাহলে শুরুতে আমরা কি করব? সাবজেক্ট নেব। এই WS ওয়ার্ড আমরা বাদ দেব, শুরুতে সাবজেক্ট এখানে হচ্ছে আমাদের কি, তারপরে আমরা ভার্ব নেব কি, এখানে ইজ। তাহলে ইট ইজ কল্ড, তারপরে লেখার পর তারপর হোয়াই দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে শেষে বিকজ অর অথবা টু, যে একটি বসিয়ে আমরা অ্যানসার করব। তাহলে খেয়াল রাখবো যদি হোয়াই দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নটা সাজার পর শেষে বিকজ অথবা ফর অথবা টুর পর মূল ভার্ব দিয়ে আমরা কি করব? টেক্সটের আলোকে আমরা তথ্য দিয়ে বাক্যটা কি করব? অ্যানসার করব, প্রশ্নটা উত্তর করব। তাহলে বলা হয় কেন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়, কারণ এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয় কারণ এই দিনে যে
যে তোমরা তথ্য পাও সেটা কিন্তু টেক্সট থেকে তোমাদের আছে, ওখান থেকে তোমরা কি করবে অ্যান্সার করবে। তাহলে আশা করি এভাবে তোমরা কোশ্চেন নাম্বার 2 কি অ্যান্সার করার চেষ্টা করবে। এবং মনে রাখবে তোমাদের লেখাগুলো যেন নিট এবং ক্লিন হয়, বেশি কি ওভার রাইটিং করা যাবে না। যে টেন্সে আছে সেই টেন্সে তোমাদের কি অ্যানসার করতে হবে বা তোমাদের কি উত্তর করতে হবে। এবার কোশ্চেন নাম্বার 3 যেটা আমরা সবাই জানি যে কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ফিল ইন দি গ্যাপস, এবং এটা অনেক ডিফিকাল্ট মনে হয় কারণ প্রথম প্যাসেজ থেকে 1-2 গেল। এবার দ্বিতীয় নম্বর একটা প্যাসেজ থাকবে, সেটা হচ্ছে তোমাদের টেক্সট বই থেকে এই প্যাসেজের আলোকে তোমাকে 5টা শূন্যস্থান পূরণ করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে তোমার টেক্সট থেকে আগে কি শূন্যস্থানগুলো দেখবা ও মিলে কি না, যদি না মিলে তাহলে তোমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে একটু তোমাদের কি করতে হবে, ভালো করে একটু দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে। যে কোশ্চেন নাম্বার 3 আমাদের অনেকেরই সমস্যা, অনেকের অভিযোগ স্যার আমাদের কোশ্চেন নাম্বার 3 শূন্যস্থান আমরা অ্যানসার করতে পারি না। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই কোশ্চেন নাম্বার 3 কিন্তু খুব ইজি হয়, অনেকে আমরা বুঝতে পারি না। হুবহু কিন্তু আমরা প্যাসেজ থেকে বোঝার চেষ্টা করি, আমরা প্যাসেজ থেকে হুবহু বোঝার চেষ্টা করব। হুবহু ওখান থেকে 2 অথবা 3টা থাকতে পারে, হুবহু কিন্তু মিল থাকতে পারে। আর যদি মিল না থাকে তাহলে আমরা কি করব, একটু আমরা বেসিক কিছু নিয়ম জানবো। কি জানবো? আমরা বেসিক কিছু নিয়ম জানবো। যদি আমরা বেসিক কিছু নিয়ম জানি তাহলে আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 3 অ্যানসার অবশ্যই আমরা করতে পারবো। বিষয়টা কি বুঝা যাচ্ছে? আমরা কি বুঝতে পারতেছি? আমাদের হতাশ হওয়া যাবে না, আমাদের যেহেতু হাতে সময় নেই আমাদের কি করা যাবে না বলেন দেখি, হতাশ হওয়া যাবে না। একটা বিষয় তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। তোমরা সবাই জানো, এখানে জানো যে হেলথ, HEALTH, হেলথ ইজ আপনি বলা আছে ওয়েলথ, WEALTH আমরা সবাই জানি এটা সুন্দর কি প্রবাদ বাক্য যে স্বাস্থ্যই সম্পদ, এটাকে ইংলিশে বলে কি হেলথ ইজ ওয়েলথ। এখন ফর এক্সাম্পল তোমাদের সেকেন্ড প্যাসেজ মনে করে এনভায়রনমেন্ট সম্পর্কে, পরিবেশ সম্পর্কে তোমাদের সেকেন্ড প্যাসেজ আসছে, এবং সেকেন্ড প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন নাম্বার কি করা লাগবে, 3 অ্যানসার করা লাগবে। এখন এখানে এরকম আছে যে কোশ্চেনটা এরকম আছে, তো আমি একটু তোমাদের বুঝে দিচ্ছি। দেখো, ইট ইজ ওয়াটার, তারপরে এখানে বলছে ইজ বিং পলিউটেড এভরিডে, এরকম আরো থাকতে পারে। তোমরা জানো যে এখানে কোশ্চেন নাম্বার, এটা জাস্ট তোমাদের একটু নমুনা বুঝাচ্ছি, একটু কৌশল বুঝাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 এটা কঠিন, অনেকে আপনারা বলেন যে এটা কঠিন, এটার অ্যানসার করা সহজ টেকনিক আগে প্যাসেজ থেকে দেখবেন, যদি না মেলে তবে একটু তোমাদের কৌশল জানতে হবে, সেই কৌশলটা একটু তোমাদের বুঝে দিচ্ছি। যেমন আমি তোমাদের বললাম এখানে হেলথ ইজ ওয়েলথ, এটা সিম্পল বাক্য, এটা ইংলিশ সিম্পল আছে তোমরা সবাই জানো। এটাকে যদি কমপ্লেক্স করি, অনেকে এটা লেখে ইট ইজ হেলথ, কি লেখে, ইট ইজ হেলথ, HEALTH হেলথ। তারপরে আমরা লিখি হুইচ ইজ ওয়েলথ, WEALTH ওয়েলথ। তাহলে এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল, এটা সিম্পল সেন্টেন্স সরল বাক্য, আর এটা কি জটিল বাক্য হয়ে গেল। তো এখানে বিষয় একটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে সিম্পল আর এখানে হচ্ছে এটা কি কমপ্লেক্স। বিষয়টা হচ্ছে যদি ব্যক্তি পাওয়া যায়, যদি ব্যক্তি পেয়ে যাই, আমরা কিন্তু কানেক্টরে করছিলাম ব্যক্তির পরিবর্তে আমরা নেই কি হুম, আর যদি আমরা যদি বস্তু বা কোনো জিনিস বা কোনো গুণ কোয়ালিটি পাই তখন আমরা ব্যবহার করি কি হুইচ, অথবা আমরা কি ব্যবহার করি দ্যাট। এখন আমরা যদি লক্ষ্য করি, এটা আমাদের মনে করি যে এনভায়রনমেন্ট সম্পর্কে একটা টেক্সট আছে, প্যাসেজ আছে, তার শূন্যস্থান একটা দেওয়া আছে। এখন এখানে শূন্যস্থান আমাকে অ্যানসার করতে হবে। আমি টেক্সট থেকে প্রশ্ন থেকে খুঁজেছি কিন্তু কোনো উত্তর আমি এখানে খুঁজে পাই নাই, এজন্য কি আমি কি দুর্বল হব না, আমাকে বুঝতে হবে। কি বুঝবো? যেমন এখানে বলা হলো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, ইট ইজ হেলথ, এটাই স্বাস্থ্য, সেটাই কি সম্পদ, হুইচ ইজ ওয়েলথ। তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করা হচ্ছে ইট ইজ ওয়াটার, এটাই হচ্ছে পানি, যে পানিটা দূষিত হচ্ছে, প্রতিদিন দূষিত হচ্ছে। তাহলে পানির পরিবর্তে এখানে আমি এখানে ব্যবহার করবো হুইচ, অথবা আমি এখানে ব্যবহার করবো কি দ্যাট। তাহলে এইটা কিন্তু হুবহু টেক্সটে তোমরা নাও পাইতে পারে, তোমরা টেক্সট থেকে এটা নাও পাইতে পারে। এখন বিষয়টা হচ্ছে তোমাকে কৌশল খাটাতে হবে। এখানে বলছিলাম যে ব্যক্তি বোঝাতে কি নেওয়া লাগবে হু, আর বস্তু বোঝাতে হুইচ অথবা কি দ্যাট। এখন এই কোশ্চেনটা প্যাসেজ থেকে হুবহু নাই, ওখানে আমরা কোনো ফুল কিনারায় খুঁজে পাচ্ছি না, কোনো মিলেই পাওয়া যাচ্ছে না। তখন আমাদের খেয়াল রাখতে হবে যে নিয়মের প্রতি বা প্রশ্নের প্রতি লক্ষ্য রাখতে হবে যে যদি বস্তু বোঝায় বা কোনো গুণ বোঝায় বা কোনো পদার্থ বোঝায় তখন সেটার পরিবর্তে কি নেওয়া লাগবে হুইচ অথবা কি ব্যবহার করবো দ্যাট। আর যদি ব্যক্তি থাকে তখন কি ব্যবহার করবো হু। এরকম অনেকগুলো নিয়ম আছে, কি আছে বলতো? আসলে বিষয়টা হচ্ছে নট অনলি থাকলে তোমরা জানো যে বাট অলসো, আইদার থাকলে অর, নাইদার থাকলে নর, হ্যাঁ, আবার রিলেটিভ প্রোনাউন দিয়ে কি ফিল ইন দি গ্যাপস হয়, আবার কি হয় আর্টিকেল দিয়েও কিন্তু ফিল ইন দি গ্যাপস হয়। কি দিয়ে হয়?
আবার কি এক প্রকার পার্টস অফ স্পিচ ভার্ব দিয়ে কিন্তু এগুলো পূরণ করতে হয়, কি দিয়ে ভার্ব দিয়েও কিন্তু পূরণ করতে হয়। এখন হুবহু বই দেওয়া আছে, মনে করো যে প্যাসেজ দেওয়া আছে ডেভেলপ DEVELOP ডেভেলপ, মনে করো যে টুডে উই লার্ন ইংলিশ, আজকে আমরা ইংলিশ শিখতেছি। তোমরা তো জানো ইংলিশের নামে একটা প্যাসেজ আছে না? আছে না প্যাসেজ? ওটা কিন্তু দিনাজপুর বোর্ডে বিগত সালের প্রশ্ন আসছিল, টুডে উই লার্ন ইংলিশ না, এটা কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম। এখন ওখান থেকে দ্বিতীয় প্যাসেজ আছে, ওখান থেকে একটা সমস্যা শুনে দিয়েছে যে এখানে বলা আছে দা, তারপরে এখানে ড্যাশ দিতেছে, তারপরে কি দেওয়া আছে অফ, তারপরে কি দেওয়া আছে আওয়ার, এরকম 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 থাকতে পারে। এখন ধরো এখানে মনে করো তুমি জানো যে এখানে কি ডেভেলপ আছে, টেক্সটে তুমি ডেভেলপ, কিন্তু ডেভেলপ যদি এখানে বসাও তাহলে এখানে তোমার এখানে কি হবে, ফুল হবে। তখন দিন পর এটা নাউন করতে হবে, তখন ডেভেলপের শেষে মেইন যুক্তি তোমাকে নাউন করতে হবে। তাহলে এই 3 নম্বর ফিলিং দি গ্যাপস আসলে হচ্ছে কি কিছু তোমার প্রাথমিক জানতে হবে, আর্টিকেল জানতে হবে, তোমাকে প্রোনাউন সম্পর্কে জানতে হবে, একটা পার্টস অফ স্পিচ এবং টেক্সট উপরে তোমাদের কি ধারণা থাকতে হবে। যদি ধারণা থাকে তাহলে আমরা 3 নম্বর অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি এবার বিষয়টা বুঝতে পেরেছি। আর আমি তোমাদের যে সাজেশন দিয়েছি আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা কম পাবে, ওগুলোর মধ্যেই তোমাদের কিন্তু আসবে সম্ভাব্য। তোমরা জানো যে এনভায়রনমেন্ট, ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্ট নামে তোমাদের মনে একটা চ্যাপ্টার আছে, পরিবেশ দূষণের উপরে, এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন বা ক্লাইমেট চেঞ্জ, যেটা মেয়ে জানে যে কথাটা, ওই টেক্সটগুলো তোমরা দেখে নেবে। কথা কি বোঝা যাচ্ছে? এবারে আমরা আসবো কোশ্চেন নম্বর 4, ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নম্বর 4। তোমরা জানো যে কোশ্চেন নম্বর 4 এ কি আইটেম থাকে? কি আইটেম থাকে তুমি বলো তো, কি আইটেম থাকে ফার্স্ট পেপারের কোশ্চেন নম্বর 4 এ? একটা টেবিলের মতো, হু ওয়ার্ডের মতো থাকে। ওটা খুব সহজ না? জাস্ট আমরা ইনফরমেশন বলতে, ওটা সম্পর্কে আমি তোমাদের একটু বলি। ওটা আমরা পরীক্ষার খাতা কিভাবে লিখবো একটু দেখার চেষ্টা করবো। অনেকে আমরা ভুল করে আসি, কি করে আসি? যদি কারো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে কোশ্চেন বা প্রশ্ন করতে পারো। আমরা এখানে লিখবো অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 4। এটা লেখার পর আমাদের ফার্স্ট পেপারে 4 নম্বরে এরকম একটা টেবিলের মতো থাকে, এখানে অনেকগুলো আইটেম থাকে, তোমরা তো জানো এরকম থাকে। এখানে কি থাকে, হু, তারপর কি থাকে হট, এরকম বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে। তো এই যে থার্ড প্যাসেজ অর্থাৎ 3 নম্বর প্যাসেজ থেকে এই ইনফরমেশনটা তোমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। এখানে একটা গ্যাপ দিছে, এখানে মনে করো যে একটা গ্যাপ দিছে, এরকম গ্যাপ এরকম থাকে 5টা। কটা থাকে? 5টা। তাহলে এটা অ্যানসার করার নিয়ম হচ্ছে এখানে কিন্তু রোমান সংখ্যায়, এই যে রোমান সংখ্যায় 1, তারপর হচ্ছে 2, অর্থাৎ 1, 2, তারপরে কি থাকতে পারে 3 বা এবিসিডি এখন থাকতে পারে। তো এখন কাজ কি, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার খাতায় আমরা কি এটা কি একেবারে ছক আকারে তুলে আমরা কি দেখবো, ওটা কি আমাদের সময় থাকবে? তাহলে আমরা কি করবো, এখানে যেটা 1 নম্বর আছে যেটা অ্যানসার হবে সেটা লিখবো। লেখার পরে এই যে এটার নাম হচ্ছে সেমিকোলন, তারপরে এই যে কলমের স্পেসে একটু ফাঁকা দেবো, লেখা কিন্তু সুন্দর করতে হবে, হেভিসিডি করা যাবে না। তারপরে 2 নম্বর যেটা অ্যানসার হবে সেমিকোলন, তারপরে 3 নম্বর যেটা হবে সেটা দেখে আমরা কি দেবো, সেমিকোলন, তারপরে 4 নম্বর যেটা হবে সেটা লিখবো। লেখার পর এই 5 নম্বর এই জায়গায় শুধু কি দেবো, অ্যাটেন্ডেন্স আন্ডারলাইন করা যাবে না। আর 5 নম্বর যেটা হবে সেটা দেখে সুন্দরভাবে কি দেবো, ফুল স্টপ। তাহলে আমি দেখবো এই কলমের যতটুকু স্পেস হবে সেই স্পেস অনুযায়ী নিচে আমি সুন্দরভাবে লিখবো, ভাষা মজা করা যাবে না। তাহলে যেটা অ্যানসার হবে আমরা এখানে সুন্দরভাবে অ্যানসার করবো। তো এটা তোমরা পারো, এটার আগে আলোচনা করা হয়েছিল, এটা নিয়ে তোমাদের মনে কোনো অভিযোগ নেই। এখন অভিযোগ হচ্ছে তোমাদের 5 নম্বরটা কি আসে বলো তো দেখি, সামারি বলতে। এখন সামারি আমরা জানি এর বাংলা অর্থ হচ্ছে সারাংশ, মূল কথা অথবা আসল কথা, সারাংশ অথবা সারমর্ম। তো সামারির ক্ষেত্রে তোমাদের একটা কি টেক্সট থাকে, একটা কি থাকে তোমাদের প্যাসেজ থাকে, প্যাসেজ আলোকে বলা হয় তোমাকে কি করতে হবে, সামারি লিখতে হবে। তোমাদের সবাইকে মনে রাখতে হবে যে আসলে সামারি লেখার নিয়ম হচ্ছে কোনো টেক্সট বা কোনো প্যাসেজের 1/3 লিখতে হয় সামারি আকারে। 1/3 কয় অংশ? 1/3। তার মানে আমি সহজ ভাষা বলতেছি, পরিষ্কার তোমাদের বুঝতেছি। যদি 20টা লাইন থাকে, যদি কোনো প্যাসেজের 20টা লাইন দেওয়া আছে প্রশ্নে, এখন ওটা সামনে লিখতে বলে তাহলে 5টা লাইনের সামনে লিখবা। কয়টা লাইনের সামনে লিখবা? 5টা। এটা সহজ কথা। তাহলে সবাই বুঝতে পেরেছি। আর সামনে লেখার কিছু কৌশল আছে, যারা একেবারে দুর্বল হয়ে গেছে, যে অবস্থা খারাপ, আমরা পড়াশোনা করি নাই, আমরা তো আর কিছু বুঝি না, তাদের জন্য একটা শর্টকাট নিয়ম আছে, সেটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি যে সামারি কিভাবে আসলে লেখা যায়। সামারি 5টা সেন্টেন্স লিখতে হয়। কয়টা সেন্টেন্সে? হ্যাঁ, এভাবে লিখবা, দা প্যাসেজ, যেহেতু তোমাদের কি প্যাসেজ বা অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষায়। তারপরে তোমরা লিখবো যে ইজ মেইনলি, MAIN হলে মেইনলি, অ্যাবাউট, অ্যাবাউট জানো তো সম্পর্ক অথবা সম্বন্ধে,
তারপরে যে বিষয়টা আসবে সেটা লিখবা, লেখার পর তারপরে কি লিখবা, হি অথবা কি লিখবা, সি অথবা কি লিখবা, ইট অথবা তোমার কি লিখবা, দে, যে কোনো একটি তোমরা লিখবা। দেওয়ার পর প্রথম বাক্যের ভার্ব লিখবা। কি লিখবা বলো তো? প্রথম বাক্যে তোমাদের ভার্ব, তারপরে কি ফুল স্টপ পর্যন্ত লিখবা, তারপরে গুরুত্বপূর্ণ দুটি সেন্টেন্স লিখবা এবং শেষের সেন্টেন্সটা একটু মডিফাই করে লিখলে এই তোমার পাঁচটা সেন্টেন্সে তোমার সামারি হয়ে যাবে। এটা কিন্তু একটু আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। মনে করো তোমাদের থার্ড প্যাসেজ ফর এক্সাম্পল কাজী নজরুল ইসলাম সম্পর্কে পরীক্ষায় এসেছে। কি সম্পর্কে এসেছে? তোমরা জানো যে কাজী নজরুল ইসলাম আমাদের কি জাতীয় কবি, আবার কি কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। জাতীয় কবির ইংলিশ হচ্ছে কি জানো? ন্যাশনাল পোয়েট। আর বিদ্রোহী কবির ইংলিশ হচ্ছে কি? রিবেল পোয়েট। কি পোয়েট? রিবেল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী, আর ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে কি? জাতীয়। আর ইন্টারন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে কি? আন্তর্জাতিক। আর মাল্টি ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে বহুজাতিক। লোকাল শব্দের অর্থ হচ্ছে স্থানীয়, ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয়, ইন্টারন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে আন্তর্জাতিক, আর মাল্টি ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে বহুজাতিক। এই বিষয়গুলো আমাদের কি জানতে হবে না? তাহলে এখন কাজী ইসলাম সম্পর্কে একটা টেক্সট আছে, ধরো এটা প্রশ্ন আছে যে কাজী নজরুল ইসলাম is our national poet, NATIONL, national poet। এরকম একটা প্যাসেজে আরো অনেকগুলো কি লাইন আছে। মনে করো যে 20টি সেন্টেন্সের একটা প্যাসেজ দেওয়া আছে কাজী ইসলাম সম্পর্কে। এখন আমাকে বলছে এটা সামারি লিখতে হবে। কি লিখতে হবে বলো তো? তাহলে আমাকে এটা সামারি লিখতে হবে। এখন আমি এই যে আমি পড়াশোনা করি নাই, এই টেকনিকটা অবলম্বন করে আমাকে পরীক্ষা পাস করতে হবে। টেকনিকটা কি? যে আমি প্রথমে এটা মুখস্থ রাখবো, দা প্যাসেজ ইজ মেইনলি অ্যাবাউট, যে বিষয়টা হবে সেই বিষয়টি তোমাকে এখানে কি করতে হবে? লিখে ফুল স্টপ দিবা। তাহলে একটি সেন্টেন্স হলো তোমার। আর লাগে কয়টি সেন্টেন্স? তোমার 4টি। এখন পরের দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা হি সি ইট দে প্লাস প্রথম বাক্যের ভার্ব ফুল স্টপ। তাহলে এটা হলো কি? দ্বিতীয় নম্বর সেন্টেন্স। তাহলে আর লাগে কয়টি? 3টি। এখন গুরুত্বপূর্ণ তুমি কি করবা? মাঝে গুরুত্বপূর্ণ দুটি সেন্টেন্স লিখবা এবং সেই সেন্টেন্সে একটু মডিফাই আকারে লিখে দিলেও হবে। যদি তুমি কিছুই করতে না পারো, মনে করো পড়াশোনাও করো না, কিন্তু তোমার পরীক্ষা তো পাস করতে হবে, তাহলে আমি এখন এটা যদি সামারি লিখতে যাই, তাহলে আমি প্রথমে কি লিখবো? প্রথমে এটা লিখবো। আমি সামারি লেখা শুরু করতেছি। দা প্যাসেজ ইজ মেইনলি মেইনলি অ্যাবাউট, মানে সম্পর্কে অথবা সম্বন্ধে। তাহলে এই প্যাসেজ শুরুতে কি সম্পর্কে বলা হলো? কাজী নজরুল ইসলাম। এখন পরীক্ষায় কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্যাসেজ আসতে পারে, আবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসতে পারে, আবার ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন, আবার পরিবর্তন সম্পর্কে টেক্সট বা প্যাসেজ আসতে পারে, আবার এডুকেশন সম্পর্কে তো প্যাসেজ আসতে পারে, বলা যায় না। কি বলো তোমরা? তাইলে এখন তোমাদের কি করতে হবে? কাজী নজরুল ইসলাম যেহেতু একজন কবি, একজন ব্যক্তিত্ব বা একজন ব্যক্তি, তাহলে আমরা কি লিখবো? দা প্যাসেজ মেইনলি অ্যাবাউট, এখানে লিখবো কাজী নজরুল ইসলাম, লেখার পর ফুল স্টপ দিলাম। তাহলে কাজী নজরুল ইসলাম এই প্যাসেজের মূল বিষয়, এটাকে বলা হয় কিওয়ার্ড বা মূল বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যেহেতু টেক্সট, তাহলে মূল বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে আমার সেন্টেন্স কয়টা হলো? 1টি। এখন যদি এটা কাজী নজরুল ইসলাম না হয়ে যদি 64 দিন থাকতো, তাহলে এই জায়গায় কি লিখতাম? 64 দিন। যদি এখানে ক্লাইমেট চেঞ্জ যদি আসে, তাহলে আমি কি লিখবো? এই জায়গায় ক্লাইমেট চেঞ্জ লিখে কি দেবো? ফুল স্টপ। এখন যদি কোভিড-19 সম্পর্কে পরীক্ষায় সামারি লিখতে বলে, তাহলে আমি এখানে লিখবো কোভিড-19। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে অন্তপক্ষে একটা সেন্টেন্স তো লিখতে পাওয়া যাবে না। এবার আমরা দেখি দ্বিতীয় নম্বর সেন্টেন্স কি লিখবো। তাহলে এই যে কাজী নজরুল ইসলাম কি? ইনি একজন ব্যক্তি, পুরুষ মানুষ। তাহলে এনার পরিবর্তে আমরা কি নেবো? আর যদি এটা কাজী নজরুল ইসলাম না এসে সুফিয়া কামাল সম্পর্কে যদি আসে, তাহলে আমরা কি নেবো? শি। অথবা বেগম রোকেয়া সম্পর্কে যদি আসে, তাহলে এখানে কি নেবো? শি। এখন কথা হচ্ছে কাজী নজরুল ইসলামও আসেনি পরীক্ষায়, বেগম রোকেয়াও আসেনি, আসছে কি বলতো দেখি? এডুকেশন সম্পর্কে। এডুকেশন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। অথবা ট্রাভেলিং মানে ভ্রমণ সম্পর্কে একটা টেক্সট দেওয়া আছে। ট্রাভেলিং শব্দের অর্থ কি? ভ্রমণ। তাহলে সেক্ষেত্রে কি নেবো? তখন ট্রাভেলিং এর পরিবর্তে এডুকেশন পরিবর্তে কি নেবো? এখন যদি প্রশ্ন হয় যে ভ্রমণ সম্পর্ক আসে নাই, শিক্ষা সম্পর্ক আসে নাই, ব্যক্তি সম্পর্ক আসে নাই, আসছে কি অন্য একটা বিষয়, মনে করো বার্ড সম্পর্কে আসছে। বার্ডস মানে কি? তোমরা জানো তো পাখি। এই বার্ডস মানে কি? তাহলে দেখো তো এটা অনেকগুলো আছে না বার্ডস। মনে করো মাইগ্রেটরি বার্ড সম্পর্কে আসছে, অতিথি পাখি সম্পর্কে একটা টেক্সট দিয়ে রাখছে পরীক্ষায়। তাহলে আমরা কি করবো? তখন অনেকগুলো বুঝলে তখন আমরা নেবো কি? দিই। কি নেবো? যেহেতু অনেকগুলো বুঝছিস তখন দিয়ে দিতে পারি। তাহলে আমি এখন দ্বিতীয় নম্বর সেন্টেন্স শুরু করি। তাহলে এখানে যেহেতু কাজী ইসলাম সম্পর্কে আমি ফুল স্টপ দিচ্ছি, তাহলে কাজী ইসলাম পরিবর্তে এখানে তো ই। তারপরে ভার্ব হচ্ছে কি? তখন এটা নেওয়া যাবে, কারণ ওইটা তো এখানে আমরা লিখছি কৌশল করে। তাহলে হিল করে আমরা এখানে নেবো ইজ, তারপরে আবার ন্যাশনাল পয়েন্ট। আমার কটা সেন্টেন্স ছিল? 2টা। এখন ধরো এটা কোভিড-19 সম্পর্কে একটি টেক্সট আছে, আমাকে সামারি লিখতে বলছে। তাহলে এখানে কোভিড-19 এরকম আরো অনেকগুলো কি থাকতে পারে তথ্য। তাহলে আমি লিখবো দা প্যাসেজ ইজ মেইনলি অ্যাবাউট কোভিড-19 ফুল স্টপ। তারপর কোভিড-19 এর পরে করতে এখানে আমাকে নেবো আমি কি নেবো?
তারপরে ভাগ করে দেখবো। এখন গুরুত্বপূর্ণ আমি দুটো সেন্টেন্স দেব আর শেষের বাক্যটা একটু বলে করে লিখলে হয়ে গেল তোমার কি সংকেত স্থাপন, যা সেটাকে পাস করার একটা উপায় কি বলেন তো? তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি সবাই। আচ্ছা এবার আসো আমরা এর পরের কোশ্চেনটা দেখি, সেটা হচ্ছে তোমরা জানো যে কি আরেকটা কি টেবিল আসে, সেটা কি বলে সাবস্টিটিউশন টেবিল না কি আসে? সাবস্টিটিউশন টেবিল আসে, বিশাল বড় একটা ফার্স্ট গ্রেড টেবিল থাকতে পারে। এর আগেও আমি কিন্তু একটা আলোচনা করছি টেবিল সম্পর্কে না। এরপর আলাদাভাবে একটা সাবস্টিটিউশন টেবিল আকারে আসে, বিশাল বড়। এটার অংশ থাকে কটা? তিনটা অংশ থাকে। কটা অংশ থাকে? এই যে 1টি 2টি 3টি। তাহলে এই যে এরকম কিন্তু 5টা বাক্য গঠন করা লাগে। এটা অনেক সময় ডিফিকাল্ট মনে হয় আমাদের না, অনেকে আমরা এটা মিট করতে পারি না, আমাদের হয় না। এটার মূল কারণ হচ্ছে আমরা শব্দের অর্থ জানি না এবং বেসিক কিছু গঠন জানি না। কি জানি না? বেসিক কিছু গঠন জানি না, শব্দের অর্থ ভোকাবুলারি আমরা জানি না, যার কারণে আমরা কিন্তু এটা অ্যানসার করতে পারি না। খেয়াল রাখো প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে না, তারপর কি থাকে? ভার্ব, অবজেক্ট, ইনস্ট্রাকশন, তারপর এগুলো তো থাকে না। আর বেশিরভাগ এখানে কিন্তু কি থাকে জানো? কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স বেশি থাকে। কি থাকে? কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স থাকে তবে একটু বড় বড় আকারে থাকে। তো এই ক্ষেত্রে এই যে সাবস্টিটিউশন টেবিল সম্পর্কে বিগত সালের যে প্রশ্নগুলো আছে বোর্ড কোশ্চেন, যারা মাদ্রাসা লেভেলে পড়াশোনা করতেছেন আপনাদের কিন্তু হুবহু কমন আসে, আর যারা স্কুল লেভেলে পড়াশোনা করতেছেন আপনাদেরও কিন্তু কমন আসে, কিন্তু কমনের সংখ্যাটা একটু কম। এই জন্য বিগত সালের প্রশ্নগুলো রিভিশন দেন, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। তাহলে এটা সম্পর্কে আর বেশি কিছু আমি সময় নষ্ট না করি। এরপরে আসেন আপনাদের রিঅ্যারেঞ্জমেন্ট আসে। কি আসে বলেন? রিঅ্যারেঞ্জমেন্ট। আপনারা জানেন যে রি মানে হচ্ছে পুনরায়, অ্যারেঞ্জমেন্ট মানে কি? সাজানো। তাহলে পুনরায় সাজানোকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। আর রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা মাদ্রাসা লেভেলে পড়াশোনা করতেছেন বিগত সালের কোশ্চেনগুলো পড়বেন। আর যারা স্কুল লেভেলে আছেন আমি যে সাজেশন দিয়েছি 10টি অথবা 12টি রিঅ্যারেঞ্জ দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে নেন। তারপরে বলি দুইটা রিঅ্যারেঞ্জের কথা। যেমন আপনারা জানেন রবার্ট ব্রুশ নামে একটা রিঅ্যারেঞ্জ আছে। তিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন, বেশ কয়েকবার তিনি কি করছিলেন? পরাজিত হয়েছিলেন ইংরেজদের সঙ্গে। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশের কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল এবং রবার্ট ব্রুশ একবার নয়, দুইবার নয়, 6 বার পরাজিত হয়েছিল ইংরেজদের সঙ্গে। শেষের বার তিনি কি করছিলেন? এই স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশ একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। নেওয়ার পর তিনি তার দুর্ভাগ্য নিয়ে চিন্তা করছিলেন যে আমি একটা হতভাগা রাজা, একবার নয়, দুইবার নয়, 6 বার আমি যুদ্ধে কি পরাজিত হয়ে আবার কি প্রাণ রক্ষা আমি কি পালিয়ে আসি। এখন আমি খুব, আমার কপাল খুব খারাপ, আমি খুব দুর্ভাগা রাজা। এই চিন্তা করতে করতে সে দেখে পাহাড়ের গুহার মধ্যে, সে যখন এই কথা চিন্তা করছিলেন তখন দেখে যে সামনে একটা মাকড়সা কি করতেছে, ওই পাহাড়ের উপরে উঠবে। একটা মাকড়সা নিচ থেকে উপরে উঠে কি করবে? মাকড়সা জাল তৈরি করবে, অর্থাৎ জাল বুনবে। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, মাকড়সা জাল বুনে না। এখন এই রবার্ট ব্রুশ গভীরভাবে দেখলো যে এই মাকড়সাটা নিচ থেকে উপরে, মানে গুহার উপরে, পাহাড়ের যে গুহার উপরে, ছাদের উপরে সে কি করলো? একবার চেষ্টা করলো, মাকড়সাটা পড়ে গেল, সফল হলো না, জাল বুনতে পারলো না। তারপরে সে কি করলো? দ্বিতীয়বার উঠলো, সেটাও ব্যর্থ হলো। এরকম করে 6 বার মাকড়সাটা ব্যর্থ হলো এবং 7ম বারের মতো মাকড়সাটা ঠিকই কিন্তু সে কি করলো? উপরে উঠলো, গুহার উপরে উঠলো এবং কি করলো? গুহার ছাদের যেটা আছে, পাহাড়ের যেটা ছাদ, যেটা মনে করি না কেন, সে কি করলো? জাল বুনতে সক্ষম হলো। তখন রবার্ট ব্রুশ চিন্তা করলো যে আসলে আমার কপালের সঙ্গে বা আমার নিয়তির সঙ্গে বা আমার জীবনে যেটা ঘটে গেছে, 6 বার আমি পরাজিত হয়েছি, আমার সঙ্গে এই মাকড়সার কি মিল আছে। যদি একটা ছোট একটা মাকড়সা, একটা ছোট একটা যে স্মল ইনসেক্ট, একটা ছোট পতঙ্গ যদি 7 বার চেষ্টা করার, 6 বার ফেল হওয়ার পর 7 বার চেষ্টা করে যদি সফল হয়, তাহলে আমি মানুষ কেন পারবো না? হোয়াই নট? কেন আমি পারবো না? তখন রবার্ট ব্রুশ কি করলো? ঠিক আছে, এবার শেষবারের মতো সে কি করবে? শেষবারের মতো সে আবার কি হলো? যুদ্ধ অবতীর্ণ হলো, তার সৈন্য সামন্ত লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করলো, করে শেষবারের মতো রবার্ট ব্রুশ ইংরেজদের সঙ্গে বিজয়ী লাভ করলো। এইটা সম্পর্কে তোমাদের রিয়ারেন্স আসে কয়টা সেন্টেন্স? তোমাদের 8টা সেন্টেন্স না? 8টা সেন্টেন্স আসে, তোমরা এটা পড়ে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। আবার যারা দিনাজপুরে স্কুল পর্যায়ে পরীক্ষা দেবে, তোমরা জানো যে 2 বন্ধু, এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে না? আইডিয়া আছে না? আবার একজন বৃদ্ধ, 3 জন ছেলে ছিল, কোনো বই আছে 4 জন ছেলে ছিল, তারা সবসময় ঝগড়া করতো। তার মানে কি? একতায় পড়ে, ইউনিটি সিস্টেম সম্পর্কে একটা কি গল্প আছে, রিয়ারেন্স আছে। আবার খরগোশ এবং কচ্ছপ, হেয়ার এন্ড টর্টয়েস সম্পর্কে রিয়ারেন্স আছে। তাহলে এগুলো যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দেবেন তার জন্য ইম্পর্টেন্ট। আর মাদ্রাসা লেভেলে যারা পরীক্ষা দিবেন তাদের বিগত সালের কোশ্চেনগুলো দেখেন, ওও কিন্তু আপনারা কমন পাইতে পারেন ইনশাআল্লাহ। তারপরে মাদ্রাসা লেভেলের বাইজিদ গোস্বামী সম্পর্কে কিন্তু একটা রিয়ারেন্স আছে, যে মায়ের সেবা করা, সারা রাত কি করে বাইজিদ গোস্বামী কি পানি গ্লাস ধরে রাখে, এরকম একটা রিয়ারেন্স আছে না? আবার শেখ সাদি আছে,
মাদ্রাসা লেভেলে যারা পড়াশোনা করেন শেখ সাদী সম্পর্কে একটা রিয়ারেন্স আছে। শেখ সাদী খুব সাদা সিধা জীবনযাপন করতেন না? আচ্ছা, এবার আসেন আমরা তাহলে আমরা রাইটিং সম্পর্কে কথা বলি। আমরা জানি যে যারা মাদ্রাসা লেভেলে এবার পরীক্ষা দেব এবং স্কুল লেভেলে যারা পরীক্ষা দেব সবাই জানি যে আমাদের কি এসএসসি যেটা বললে কেন, আর মাদ্রাসা লেভেলে সেটা কি বলে বলেন তো? দাখিল। দাখিল এবং এসএসসি কোশ্চেন প্রায় একই বা সেম হয়, প্যারাগ্রাফ লিখতে হয়। তো প্যারাগ্রাফ, গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যারা স্কুল লেভেলে পরীক্ষা দিবেন, সাথে সঙ্গে বলছিলাম যে উইন্টার মর্নিং খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা জানো যে ট্রি প্ল্যান্টেশন এবং ডিফরেস্টেশন। ট্রি প্ল্যান্টেশন মানে গাছপালা কি করা, রোপণ করা, আর ডিফরেস্টেশন মানে গাছপালা কেটে ফেলা। এটা তো তোমরা জানো। ট্রি প্ল্যান্টেশনের বিপরীত ধারণা হচ্ছে ডিফরেস্টেশন। স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, কি বললাম? স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, তারপরে বুক ফায়ার, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এদের সাজেশন দেওয়া আছে। আমার মনে হয় এগুলো ঘুরে ঘুরে ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে চলে আসবে। যারা মাদ্রাসা লেভেলে পড়াশোনা করতেছেন তোমাদের প্যারাগ্রাফ গুলো এইগুলোই মধ্যে কিন্তু আসবে আশা করা যায়। এবার আসেন ডায়লগ, তারপরে লেটার, ইমেইল এবং তোমাদের সর্বশেষে কি আসে বলো তো দেখি? গল্প একটা, স্টোরি রাইটিং আসে। রাইটিং এর মধ্যে বলতেছে আবার গ্রামার চার্ট আসে। গ্রাফ চার্টে তোমাদের একদম বুঝে দিতে একটা শীট নিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের বই একটা দেওয়া ছিল গ্রাফ চার্ট, তোমরা ওইভাবে ওটা প্র্যাকটিস করবে। গ্রাফ চার্ট সহজ একটু প্র্যাকটিস করে তোমরা পাবা। গল্প বলতে কি স্টোরি যেটা আমার সাজেশন দেওয়া আছে ওগুলো পড়ে নেন। রিয়ারেন্স এবং স্টোরি প্রায় কিন্তু সমান হয়। যেমন একজন বৃদ্ধ লোক, তার 3 জন ছেলে ছিল, 3 জন ছেলে বৃদ্ধ লোকের কথা শুনতো না। হ্যাঁ, একজন বৃদ্ধ লোক সে মনে করলো যে না আসলে তারা কোনো কাজ করতো না, আমার ছেলেরা কোনো কাজ করে না, আমার কথা শুনে না, এদের কি করতে হবে, একটা শিক্ষা দিতে হবে। তোমরা তো এই গল্প ভালো, আমার চেয়ে তোমরা বেশি ভালো করে জানো, জানো তো। আবার 2 বন্ধু বনের মধ্যে হাঁটছে, লেলে ক্রিয়েন্সে, একটু আগে বললাম না, এগুলো গল্প আকারে আসে। কি আকারে আসে? এগুলো বলা হয় বেশিরভাগ এগুলো ঈশপের গল্প থেকে আসছে। কার গল্প? ঈশপের গল্প থেকে আসে। এই ঈশপের গল্প থেকে আবার কিছু গল্প আবার কি আপডেট গল্প আসতে পারে, নতুন ভাবে গল্পটা আসতে পারে। সেটা কিরকম? যেমন একজন রিক্সাওয়ালা, সে কি করলো, রিক্সা চালাতে চালাতে দেখে সামনে একটা লোক কি অসুস্থ অবস্থা পড়ে আছে। কি একটা রিক্সাওয়ালা সে কি করলো, সামনে এগিয়ে যাওয়ার পর দেখলো যে একটা টাকার বস্তা পড়ে আছে। একজন শিক্ষার্থী সে কি করলো, স্কুলের বাড়ি ফেরার পথে দেখে একটা লোক অসুস্থ পড়ে আছে বা একটা টাকার ব্যাগ বা টাকার বস্তা পড়ে আছে। এরকম গল্প আসতে পারে। আবার মিস্টার জামাল সে কি করছে, সে এমএ কমপ্লিট করেছে, বহু পড়াশোনা করেছে, কিন্তু তার চাকরি নেই। সে একদিন শুনতে পাইলো যে আসলে যে কি যে কিছু ট্রেনিং দেওয়া হবে, যুবক প্রশিক্ষণ দেওয়া হবে। তখন সে কি করলো, যুবক প্রশিক্ষণ সেন্টারে গেল, প্রশিক্ষণ নিল, তারপরে তোমাদের গল্প তৈরি করতে হবে। তো এবার মনে হয় তোমাদের স্কুলের গল্প থেকে বেশি আসবে যারা স্কুল এবং মাদ্রাসায় পরীক্ষা দেবেন। তোমরা কি বিগত সালের যে হিস্ট্রি গুলো আছে এই হিস্ট্রি বা গল্পগুলো তোমাদের কি করতে হবে, রিভিশন দিতে হবে। তাহলে আশা করি ফার্স্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আর লেটার তোমাদের বলি চিঠি এবং ইমেল। আগে তো চিঠি ছিল, এখন হয়েছে ইমেল। ইমেল মানে কি, ইলেকট্রনিক মেল। ইমেল লেখার নিয়ম তোমাদের এর আগেও আমি তোমাদের বলছিলাম, আমি তোমাদের একটু ছোট একটু বই দিয়েছিলাম। ইমেলে তোমরা জানো যে কংগ্রাচুলেশন, তোমার বন্ধু ভালো ফলাফল করেছে। তারপরে তোমরা জানো ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের গুরুত্ব। ইদানিং দেখা যাচ্ছে ফেসবুক, ইন্টারনেটের, সোশ্যাল মিডিয়ার কুপন সম্পর্কে আছে। তাহলে প্রাইজ গিভিং সেরিমনি আছে। তারপরে হিস্ট্রিক্যাল প্লেস, তুমি একটা ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করেছো, ভিজিট টু হিস্ট্রিক্যাল প্লেস, এগুলো করলে তোমাদের কি কমন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এবার আমরা আসি ইংলিশ সেন্ট পেপার। ইংলিশ সেন্ট পেপারে তোমরা জানো যে গ্রামার হচ্ছে 60 মার্ক। এটা নিয়ে আমাদের তো খুব সমস্যা। আর রাইটিং তেমন সমস্যা না। রাইটিং এর মধ্যে কম্পোজিশন তোমরা তো পড়েছো, অন্ডার অফ মরাল সেন্স, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এম ইন লাইফ, হবি, এগুলোই তো পরীক্ষায় আসে। ঘুরে ফিরে এগুলো কিন্তু চলে আসে। প্যারাগ্রাফ তোমরা জানো যে ফার্মার আছে, সেন্ট পেপার কি আছে, ডিফরেস্টেশন, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এগুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় চলে আসছে। আচ্ছা, আমি রাইটিং এর কথা না বলি, যেহেতু সাজেশন যেহেতু পেয়েছো, গ্রামারের ক্ষেত্রে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে ওগুলো তোমাদের বেশি বেশি করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন যারা ভালো স্টুডেন্ট, যারা তোমরা একটু চালাক আছো, তোমরা কি করবে, পরীক্ষার কোশ্চেনটা নেওয়ার পর তোমার 12-11টা কিন্তু আইটেম আছে গ্রামারের। প্রথম 2টা আইটেম হচ্ছে ফিল ইন দি গ্যাপস। এখন পরীক্ষায় ফিল ইন দি গ্যাপস তোমার কমন আসে নাই, তোমার ন্যারেশন কমন আসছে, তখন তুমি আগে ন্যারেশনের অ্যান্সার করবে। তোমার ন্যারেশন কমন আসে নাই, সাফিক্স প্রিফিক্স কমন আসছে, তুমি সাফিক্স প্রিফিক্স কি করবে, অ্যান্সার করবে। তাহলে সময় নষ্ট করা যাবে না। তাহলে যেটি তোমার সর্বপ্রথম তুমি কমন পেয়েছো, যেটি তুমি দেখবে যে না এটা তুমি একইভাবে লিখতে পারতেছো, তোমার কনফিডেন্স আছে, সেটা আগে তুমি লিখবা। এইটাই কিন্তু নিয়ম। এখন তুমি সেকেন্ড পেপার প্রশ্ন হাতে নিয়ে তুমি দেখছো তোমার কম্পোজিশন কমন এসেছে, তুমি আগে তুমি কম্পোজিশন লেখো। তো যেটা দিয়ে তুমি শুরু করো সেটা যেন একুরেট ভাবে কি ভুল যেন না হয়।
শুরুটা যেন কি ভুল না হয়, বিষয় কি বুঝে যাচ্ছে? যেটা হোক না কেন, এমন হতে পারে ইংলিশ সেন্টারের কোশ্চেন কিন্তু কমন হয় না, অনেকে আবার কি আপসেট হয়, কিন্তু আপসেট হন না। প্রশ্ন কমন না হলে প্রশ্নটা কিন্তু সহজ হয়, কি হয় একটু নিয়ম যদি একটু মাথায় নিয়ে আসো তাহলে ইংলিশ সিম্পলি অ্যান্সার করতে পারবে। ইংলিশ শূন্যস্থানে 1-2 ওখানে ঘুরে উল্টে আবার আর্টিকেল প্রিপজিশন। তবে আমার ধারণা তোমরা এবার মনে প্রশ্ন কমন পাবে, আর প্রশ্ন কমন না পাইলেও কিন্তু ওই সেম টাইপের খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে। বিষয় কি বুঝে যাচ্ছে? এবার আসেন তোমাদের যে আরো কিছু আইটেম, যেমন মনে করো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে, এটা 10 মার্ক আছে। সব আইটেমে 5 মার্ক, কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে আছে 10 মার্ক। কেন এখানে 10 মার্ক? এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাপারেন্ট টু নেগেটিভ, অ্যাপারেন্ট টু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এরকম করে আবার কিছু আছে ভয়েস আছে। তোমরা জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, আবার ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ কি আসে, সুপারলেটিভ। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, চেঞ্জিং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ সেন্টেন্সের দুই আকারে আসে, একটা অর্থ অনুসারে আর একটা গঠন অনুসারে। গঠন অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বলা যায় না সিম্পল আছে তোমাকে কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স আছে তোমাকে কম্পাউন্ড করতে হবে। ওখানে কিন্তু নির্দেশনা দেওয়াই থাকে। কটা আসে? 10টা, একটাতে 1 মার্ক করে। কি বিষয়টা বুঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে তোমাদের এখন আর বোঝানোর কোনো সময় নাই। এখন জাস্ট তোমরা কি করো, বিগত সালের কোশ্চেনগুলো তোমরা রিভিশন দাও। চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে হেলথ ইজ ওয়েলথ একটা কিন্তু চেঞ্জিং সেন্টেন্স, এটা কিন্তু দিনসুপ বিগত সালে আসছিল। আবার সায়েন্স সম্পর্কে আছে, বুক সম্পর্কে আছে, ট্রাভেলিং সম্পর্কে চেঞ্জিং সেন্টেন্স আছে, আসলে না নাই? এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, ভয়ের কোনো কারণ নেই। এরপর তোমাদের কি করতে হবে, কিছু একটা তোমাদের পরামর্শ দিয়ে, গাইডলাইন্স দিয়ে। অনেকে আমরা ভুল করি, আবারও তোমাদের আমি স্মরণ করে দিচ্ছি যে আমাদের অনেকে ভুল করি। কি করে ভুলটা দেখো, আমি যখন কমপ্লিটিং সেন্টেন্স অ্যানসার করব, তখন কমপ্লিটিং সেন্টেন্স যে কোশ্চেনটা দেওয়া আছে টোটাল 1 উঠাবো। ওঠার পর যেটা আমার অ্যানসার করব, মনে করো সাবজেক্টের উদাহরণ দিই, পরীক্ষায় আছে যে দেখো হেলথ, HEALTH, হেলথ ইজ ওয়েলথ, WEALTH, ওয়েলথ। তারপরে এটা কি পূরণ করা লাগবে, এই বাক্যটা আমাকে সম্পূর্ণ করা লাগবে। তাহলে হেলথ ইজ ওয়েলথ, এখন কি বলছে এখানে, আমি আমার উত্তরটা হচ্ছে গোজ দা প্রভাব, গোজ দা প্রভাব, প্রভাব। তাহলে এটার অর্থ প্রভাব শব্দের অর্থ হচ্ছে প্রভাব। প্রভাবে আছে যে স্বাস্থ্যই সম্পদ, প্রভাবে আছে যে কি স্বাস্থ্যই। এখন পরীক্ষায় এই কোশ্চেন দেওয়া আছে, এটা আমি কি করলাম, এটা আমার অ্যানসার। এখানে অ্যানসারটা নিচে আমি কি করব, আনয়ন করে এইভাবে আমি লিখবো। কিন্তু পরীক্ষায় কখনো আমি এইভাবে লিখবো না যে গোজ দা প্রভাব, PROV এর প্রভাব, এইভাবে লিখবো না। এইভাবে লিখলে কিন্তু স্যার কেটে দিতেও পারে, মানানসই না, এটা নাও হতে পারে। সবচেয়ে মানানসই হচ্ছে তুমি কি কোশ্চেনটা উঠাবা, যেটা তোমার অ্যানসার হবে সেটা লিখে আন্ডারলাইন করে দেবে। এটা এইভাবে লিখলে তুমি কমপ্লিটিং সেন্টেন্স লিখবা। শুধু কমপ্লিটিং সেন্টেন্স নয়, তোমাকে ট্যাগ কোশ্চেন কিন্তু তোমাকে লিখতে হবে। এখন ট্যাগ কোশ্চেন ফর एग्जांपल এখানে দেওয়া আছে, ধরো একটা ট্যাগ কোশ্চেন যেমন বলা আছে নোবডি, নো BODY বাই নোবডি হেটস, HATES, হেটস হিম। এটার অর্থ হচ্ছে কেউ তাকে কি ঘৃণা করে না, এটা ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন তুমি জানো যে ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমাকে আগে ভার্বের কাজ করতে হবে। তুমি জানো ভার্বের শেষে এস বা ইএস থাকলে মূল ভার্ব, যেমন মনে করো একটা মূল ভার্ব হচ্ছে প্লে, প্লে শেষে এস পাইছে। একটা মূল ভার্ব হচ্ছে তোমার কি প্লে, V1 ভার্ব না, এটাকে বলে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম। আরেকটা আছে তোমার পাস্ট ফর্ম, সেটার নাম হচ্ছে কি প্লে। এই পাস্ট ফর্মের পরিবর্তে তোমাকে কি ঠিক নিয়ে ট্যাগ করতে হয়। তুমি জানো যে এটা মূল ভার্ব থাকলে এটার পরিবর্তে কি ডু নিয়ে তোমাকে ট্যাগ করতে হয়। আর এস বা ইএস থাকলে তোমাকে কি নিয়ে ট্যাগ করতে হবে, ডাজ। তো এখানে এস বা ইএস আছে, তাহলে তোমাকে কি নিতে হবে, ডাজ। আর এটা কিন্তু না বোধক আছে, তাহলে এটা ডাজের সঙ্গে নট যুক্ত করা যাবে না। যদি এটা স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যানসারটা হবে কি নেগেটিভ। আর এই স্টেটমেন্ট বা প্রশ্নটা যদি নেগেটিভ হয়, তাহলে এটা হবে কি হ্যাঁ বোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ করা লাগবে। তাহলে এখন এটা কি নট করা যাবে না, যেহেতু নোবডি মানে কেউই নয়, এটা না বোধক। শুধু নোবডি নয়, নোবডি, না, নো ওয়ান, নাইদার, হ্যাঁ এগুলো কিন্তু না বোধক শব্দ। সিম্পটম, আনটিল, আনলেস, আনটিল, এগুলো সব কিন্তু নেগেটিভ ওয়ার্ড, না বোধক শব্দ। নোবডি, না, নো ওয়ান, নাথিং, নাইদার, হ্যাঁ হার্ডলি, স্কার্সলি, সেলডম, এগুলো তোমরা তো জানোই। তাহলে এখানে কি করতে হবে, তাহলে নট যুক্ত করা যাবে না। আর নোবডি পরিবর্তে নিতে হবে তোমাকে কি দে, যদি শুরুতে যদি সাবজেক্টে যদি নোবডি পাওয়া যায়, এভরিবডি পাওয়া যায়, তাহলে এগুলোর পরিবর্তে কি নেওয়া লাগে দে। এখন কথা হচ্ছে এর পূর্বে ডু, ডাজ হয় না, তখন এই ডাজটাকে তোমাকে কি করতে হবে, ডু করে দিতে হবে। তাহলে অ্যানসার হবে সঠিক হবে ডু দে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। পরীক্ষায় কি করবো, পরীক্ষায় এই নম্বর দিয়ে শুধু আমরা এটা লিখবো না যে ডু দে, এটা এভাবে লেখা যাবে না, এটা রং। তাহলে সঠিকটা হচ্ছে কোশ্চেনটা উঠাবা, তারপর যেটা আনসার হবে সেটা লিখে আন্ডারলাইন করে দিয়ে সুন্দর করে দিবে। ক্লিয়ার? তাহলে বুঝলাম যে কমপ্লিটিং সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন আমাকে টোটাল কোশ্চেনটা পরীক্ষায় কি অ্যানসার এভাবে আমাকে লিখতে হবে। আর বাদ বাকি আমি কিভাবে অ্যানসার করব, বাদ বাকি শুধু মনে করে যে ABCD আকারে যেটা হবে সেটা অ্যানসার লিখলে কিন্তু চলবে। তবে আর একটা বিষয় হচ্ছে পাংচুয়েশন মার্ক আবার লিখতে হবে। জি স্যার।
পাংচুয়েশন মার্ক বলতে কি বিরাম চিহ্ন, কি চিহ্ন বলো তো? বিরাম চিহ্ন। আচ্ছা ওখানে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক আসে, এটা শুনে ধারণা দিই তোমাদের। এই পাংচুয়েশন মার্কে খুব সহজে কিন্তু খুব সহজে অ্যানসার করা যায়। ট্যাগ কোশ্চেন খুব সহজে মার্ক তোলা যায়, 5 এর মধ্যে 5 পাওয়া যায়। গ্রামার আইটেম 60 মার্কের মধ্যে 60 মার্কে কিন্তু ডিফিকাল্ট হয় না, কিছু কি সহজ হয়। ক্লিয়ার কথা বুঝতেছে? তুমি বুঝতে পারতেছো? তাহলে পাংচুয়েশন মার্ক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। পাংচুয়েশন মার্কে দুই ধরনের পাংচুয়েশন, একটি সাধারণ আর একটি হচ্ছে কি ন্যারেশন টাইপের। কি টাইপের? ন্যারেশন টাইপের। কি টাইপের? যাবে একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা বোঝা যাবে। তোমরা এখানে দেখো যে বাংলাদেশ ইজ আওয়ার এরকম মাদারল্যান্ড আছে। আর একটা দেওয়া আছে, মনে করো যে এখানে দেওয়া আছে যে হি সেড, তারপরে বলা আছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। তাহলে যখন সেট করতে পাবা তখন মনে করবো ওখানে কমা এবং ইনভার্টেড কমার ব্যবহার হবে। তার মানে ওটা ন্যারেশন টাইপের। কি টাইপের? ন্যারেশন টাইপের। কখন কিভাবে বুঝবো? যখন সেট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সেট। সেটের পর ব্যক্তিগত অবজেক্ট থাকতে পারে, সেট টু হিম, সেট টু হার, সেট টু দেম, বা কোনো নামও থাকতে পারে, অথবা এমনি সেটও থাকতে পারে। আর এমনি যদি সেটেড না থাকে তাহলে মনে করবো ওটা সাধারণ। ওটা কি? তাহলে এখানে হি সেট, তোমরা জানো যে প্রথম অক্ষরটা প্রথম লেটারটা অবশ্যই তো জানো কি বড় হাতের অক্ষর আর এটা কমা, আর এটা কি যেটা কথা বলতে সেটা কি ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ করে সেই অনুযায়ী তোমাদের কি অ্যানসার করতে হয়। তো এটা তো তোমাদের গত ক্লাসে এগুলো বলা হয়েছিল, এগুলো সহজ, এগুলো তোমরা নিজেরাই পাবা, এটা কোনো সমস্যা নয়। আর গ্রামাটিক্যাল রাইট ফ্রম ভার্ব সম্পর্কে কিছু বলি। রাইট ফ্রম ভার্বের বিগত সালগুলো প্র্যাকটিস করো। অনেকে তোমাদের অভিযোগ আছে যে স্যার আমরা এগুলো বুঝি না, আমাদের মাথায় এগুলো ঢোকে না, আমরা অ্যানসার করতে পারি না। এজন্য তোমাদের কি করতে হবে? বিগত সালের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মনে রাখবে কেউ কোনোদিন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, 100-এ 100 কেউ হতে পারে না, কেউ কোনোদিন 100-এ 100 হতে পারে না। তাহলে ওভারঅল কথা হচ্ছে যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশন কমপ্লিট করো। আর তোমাদের সবাইকে যে কি আমি আবারও বলতেছি, আর একটু স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি কনফিডেন্স লেস হবে না, কনফিডেন্স রাখতে হবে তোমাদের মাঝে, অর্থাৎ তোমাদের মাঝে আত্মবিশ্বাস রাখতে হবে। কনফিডেন্স লেস অর্থাৎ আত্মবিশ্বাস হারা হওয়া যাবে না। তাহলে কনফিডেন্স রাখতে হবে, প্রশ্ন কমন হোক আর না হোক আমি কি বের হয়ে আসবো, আমার রেজাল্ট অবশ্যই ভালো হবে, এটি সমস্যা নেই। তোমাকে পরীক্ষায় কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? সবাই পাস করবে না বলেন ইনশাআল্লাহ? ভালো ফলাফল হবে, আমাদের ভালো ফলাফল হবে। পাস মানে কি উত্তীর্ণ হওয়া না? তারপরে আমি তোমাদের কি করব, ঈদের পরে সম্ভবত আরেকদিন আমি আসতে পারি, এবং যারা যে প্রান্তে আছেন অনেকে কিন্তু প্রশ্ন আপনারা আসবেন না, ঈদের যে কোনো প্রান্তে যদি থাকুন না কেন তোরা সবাই আমার সঙ্গে কি করবা? যোগাযোগ করবা। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করলে জি আমি সম্ভবত ঈদের পরে একদিন আসবো। আর ইংলিশ পরীক্ষা তো প্রথম নয়, প্রথম মানে বাংলা না, তারপর স্যার 5 দিন বন্ধ আছে। তারপর 5 দিন বন্ধ আছে। ধীরে ধীরে আমরা কি করব? পরবর্তীগুলো জিনিসগুলো দেখবো। যেহেতু 5 দিন আছে আমি তোমাদের একটু ইনস্ট্রাকশন দেব। আর এখন এই সময়টা যে এই সময়টা পড়ার সময় না, এই সময়টা কি করবা জানো? গুছিয়ে নাও। কি নাও? তুমি যতটুকু শিখছো গুছিয়ে নাও। আর একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা না বলে নয়, পরীক্ষা সম্পর্কে বলি। ইদানিং তোমাদের রুটিন গুলো পরিবর্তন হচ্ছে, তোমরা কি রুটিনের প্রতি লক্ষ্য রাখবা? কার প্রতি লক্ষ্য রাখবা? কোন দিন কোন পরীক্ষা হয়। এমন হয়েছে সকালে পরীক্ষা ও মনে করছে বিকালে পরীক্ষা, আজকে পরীক্ষা হয়ে গেল ও মনে করছে আগামীকাল পরীক্ষা। যারা গ্রাম অঞ্চলে থাকেন বেশিরভাগ কিন্তু এই ভুলটা কিন্তু হয়ে থাকে না, পরীক্ষার আগের দিন রুটিনটা বের করে আনবো। জি তা আমরা জানি দেবো, সমস্যা নেই, আমরা আছি, আমরা জানি দেবো। তাহলে এটা একটা বিষয়, পরীক্ষার রুটিন এবং সময়টা। এবং দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তোমরা খেয়াল রাখবা, তুমি যে এই যে খাতাটা নিচ্ছো, তোমার পরীক্ষার যে খাতাটা, তুমি সুন্দরভাবে এগুলো তো স্যার তোমাদের ইনস্ট্রাকশন দেবে, দেওয়ার পর এখন তুমি যেটা কোশ্চেন লেখো না কেন অবশ্যই নাম্বারটা সঠিকভাবে দেবা। অনেকে উইন্টার মর্নিং পরীক্ষা কোন ভাবে হুরুশ করে সে প্যারাগ্রাফ লিখে ফেললো উইন্টার মর্নিং, কিন্তু টাইটেলটা দিল না প্যারাগ্রাফে, এটা কখনো করা যাবে না। অনেকে হিস্ট্রি কমন পেয়েছে, হিস্ট্রি লিখছে, হিস্ট্রির টাইটেলটা লিখে নেয়, তাহলে এই ভুলগুলো করা যাবে না। তাহলে যে প্রশ্নের যে নাম্বার সেটা সুন্দরভাবে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। এক আচ্ছা, আর একটা বিষয়, সে মনে করো হাসান ভালো স্টুডেন্ট, সে ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, তার কি সব প্রশ্ন কমন, সে সব পারে, কিন্তু সে কি করলো 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরও সে 100 মার্ক কভার করে আসতে পারলো না, 100 মার্ক কভার করতে পারলো না, সে মাত্র 60 মার্ক কভার করে আসলো, মানে তার হাত এত স্লো, তাহলে সে কিন্তু পরীক্ষা A+ হবে না, সে তো পরীক্ষা A+ হবে না। এই জন্য তোমাদের কি করতে হবে? হাতের প্রতি গতিটা দেখো, সময়ের কথা বলতেছি, সময় অনুযায়ী কাজ করার তোমরা চেষ্টা করবে। আর মনে রাখবা তোমাদের 100 মার্ক ভুল
হোক ভালো 100 মার্কে তোমরা অ্যাটেন্ড করবা। তুমি পারো অথবা না পারো, তুমি কি লেকে আসো, কি আসো, তুমি লেকে আসো। 100 মার্কে তোমাকে টার্গেট নিতে হবে। শুধু আমি ইংলিশ বলতেছি না, আমি বলতেছি তোমাদের যেটা এভরি এক্সাম, প্রতিটা পরীক্ষায় তুমি পারো অথবা না পারো, তোমাকে কি করতে হবে, 100 মার্কে অ্যানসার করার চেষ্টা করবা। ক্লিয়ার, বুঝতে পারছো? আর হাতের লেখাটা তোমাদের যে একেবারে একটা টাইপের মতো হবে, কম্পিউটারের মতো হবে, সেটাও কিন্তু নয়। একেবারে যে খারাপ হবে সেটাও নয়। তুমি যতটুকু পারো একটু পরিষ্কারভাবে লেখার চেষ্টা করবা। তোমার হাতের লেখাটা যেন, যে স্যাররা যারা খাতা কাটবে, সম্মানিত যে স্যাররা খাতা কাটবে, তারা যেন বুঝতে পারে তুমি কি লিখতেছো, সেটা যেন স্যাররা কি বুঝতে পারে। তাহলে হাতের লেখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয়, সব পরীক্ষায় কমন আসে না, সব পরীক্ষায় কমন আসে না। আমি গণিত পরীক্ষায় গেছি, গণিত পরীক্ষায় আমার 60% প্রশ্ন কমন, 40% কমন আসে না গণিতে। ধরো এরকম একটা ঘটনা ঘটছে, আমি পরীক্ষা হলে অংশগ্রহণ করছি, 60 মার্ক আমার কমন হচ্ছে, 40 মার্ক আমার কমন আসেনি। তখন আমি কি করবো? হতাশ হবো? আমার কনফিডেন্স রাখতে হবে যে না, একটু মাথা খাটাইলে এই 40 মার্ক হয়ে যাবে। আর গণিত মুখস্থ বিষয় নয়, অন্যান্য বিষয়গুলো তোমরা মুখস্থ করতে পারো, কিন্তু গণিত আর মুখস্থ বিষয়। তবে একটু মাথা খাটা লাগবে, ঘাবড়ানো যাওয়া যাবে না, ঘাবড়ানো যাবে না। ডোন্ট বি আপসেট, ডোন্ট বি আপসেট, বিচলিত হবেন না। একটু মাথা খাটালে তোমরা কি অ্যান্সার করতে পারবে। এবং সর্বশেষে কি বলি, তোমাদের পরীক্ষা খুব ইজি হবে এবং তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।